বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, ভয়াবহ ষড়যন্ত্র ডালপালা শুরু হয়েছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কি বাংলাদেশের উপর কোন ধরনের স্যাংশন অথবা নিষেধাজ্ঞা, যেটাকে আমরা বলি, সে ধরনের কোন নিষেধাজ্ঞা জারি করতে পারেন? এই আলোচনাটা এসেছে এই কারণে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ভারতীয়রা আছে অথবা আমেরিকান হিন্দু যাদেরকে বলা হয়, তারা যারা আছে তাদের মধ্য থেকে, আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এই ধরনের একটা দাবি উঠেছে। উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে, যার যা খুশি যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনূসের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। আলোচনা করছিলাম এই জন্যই যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে না, এবং তারপরে তো এটা তো প্রথম না, এরপরে আলী ইমাম মজুমদারকে নেওয়া হলো, তাই না? তারপরে এই বসির সাহেবকে নেওয়া হলো, ফারুকীকে নেওয়া হলো। এখন মুশকিলটা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ গুলো যে গঠিত হচ্ছে, উপদেষ্টা যে নেওয়া হচ্ছে, এটা কি কোন ক্রাইটেরিয়াতে নেওয়া হচ্ছে? কোনো ক্রাইটেরিয়া নেই। আমি আজকে দেখলাম ডয়চে ভেলেতে হান্নান ছাত্র সমন্বয়ক, সে বলছে যে প্রফেসর ইউনূসের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল মৌখিক, যে উনি উপদেষ্টা সিলেক্ট করবেন। তাহলে তো এই উপদেষ্টা পরিষদ সিলেক্ট করার দায়িত্ব প্রফেসর ইউনূসের। এখন ধরেন, মানে আমরা একটা বিপ্লবের পরে উপদেষ্টা হিসাবে কাদেরকে চাই, কয়েকটা ক্রাইটেরিয়া সেট করা যেত এবং এটা ন্যাশনালি সবাই এটা গ্রহণ করতো। নাম্বার 1, যেমন ধরেন তাকে বিপ্লবের স্টেক হোল্ডার হতে হবে, তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে, এবং এই অংশগ্রহণটা এমন পর্যায়ের হতে হবে যে এই বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে তার ফাঁসি হয়ে যেত অথবা তাকে জেলে যেতে হতো। আমরা যদি এই ক্রাইটেরিয়া অনুসারে দেখি, তাহলে প্রফেসর ইউনূস অবশ্যই, উনি তো জেলে যেতেনই। আসিফ নজরুল হয়তো যেতেন, আদিলুর রহমান শুভ্র উনি জেলে ছিলেনই, হয়তো যেতেন। ছাত্র নেতা দুইজন, এই দুইজন আসিফ এবং নাহিদ, এরা তো জেলে যেতেন। তাহলে এই 5 জনের বাইরে, 6 জনের বাইরে না 5 জনের বাইরে তো আর কেউ নাই যে বিপ্লব ব্যর্থ হলে তাকে জেলে যেতে হতো, তাই না? আমি তো এরকম অনেককে দেখিয়েছি যারা শেখ হাসিনার বন্দনা করছে, লিখছে, হ্যাঁ, বন্দনা করে লিখছে, শেখ হাসিনা উন্নয়নের গল্প শোনাইছে, এরকম লোকজন উপদেষ্টা হয়ে গেছে। 2 নাম্বার, তাকে ফিজিক্যালি ফিট হতে হবে, তাকে দৌড়ে বেড়াতে হবে। হ্যাঁ, এমনিতে আমরা জানি যে প্রফেসর ইউনূস বয়স্ক মানুষ, উনি দৌড়াতে পারবেন না। তাহলে এই কাজটা তো উপদেষ্টাদেরকে পূরণ করতে হবে, জেলায় জেলায় দৌড়াতে হবে, হাসপাতালে হাসপাতালে দৌড়াতে হবে, যে সমস্ত জায়গায় শহীদ হয়েছে তাদের বাসায় যেতে হবে, কথা বলতে হবে, যে সমস্ত জায়গায় লড়াই সংগ্রাম হয়েছে সেখানে কথা বলতে হবে, বাজারে যেতে হবে, দোকানে যেতে হবে, জনগণের সাথে কথা বলতে হবে, ইন্টারাক্ট করতে হবে জনগণের সাথে, ফিজিক্যালি ফিট হতে হবে। প্রত্যেকটা 70-এর উপরে বয়স, দেখবেন তার ডায়াবেটিস, হাইপারটেনশন রোগ থাকা কোনো অসুবিধা না, তার ডায়াবেটিস, তার হাইপারটেনশন, তার ইনসুলিন মাপতে হয়, তার খাবার খেয়ে দেখে দেখে খাইতে হয়। কারো কারো দেখবেন অ্যাডাল্ট ডায়াপারও পড়তে হয়, হ্যাঁ, যে পেশাব আটকায় রাখতে পারে না, হাঁটতে পারবে না, হ্যাঁ, হাঁপানি আছে, মেলা রকম রোগ, কারো কারো ক্যান্সার আছে, এরকম দেখবেন আপনি সবাই। তো রোগ থাকার রোগ খোদা তাআলা দেন নাই, তো আমাদের কারো কোনো ইয়ে নাই। কিন্তু আমি একজন রোগগ্রস্ত জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেবো যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে? হ্যাঁ। 3 নাম্বার, তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে, পড়াশোনা থাকতে হবে। ধরা যাক যাকে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় দেবো, তাকে তো স্বাস্থ্যের বিষয়টা জানতে হবে খুব ডিপ। আমি নিজে ডাক্তার, হ্যাঁ, তারপরেও আমার স্বাস্থ্যের বিষয়ে আপ টু ডেট থাকা আমার জন্য একটা ডিফিকাল্ট কাজ, এক্সট্রিমলি ডিফিকাল্ট কাজ। কত কিছু ইনোভেশন হচ্ছে, কত কিছু। আমি প্র্যাকটিস করি না, আমি তো ডাক্তারি পাস করছি, আমি প্র্যাকটিস করি না। আমাকে যদি এখন প্র্যাকটিস করতে বলেন আমি পারবো না কিন্তু করতে, হ্যাঁ। তো প্রত্যেকটা সাবজেক্ট এরকম। তাহলে আমি যেই কাজটা করব সেই সাবজেক্টের উপরে আমার পূর্ণ দখল থাকতে হবে। 4 নাম্বার, তার সাফিসিয়েন্ট ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে, লিডারশিপ স্কিল থাকতে হবে। তাকে এটা ডেমনস্ট্রেট করতে হবে যে আমি এই কাজটা করছি, আমি এতজন লোককে সামলাইছি, এতজন লোককে লিড করছি, আমি এত টাকার বাজেট সামলাইছি। সো এই কাজটা আমি এই জায়গায় লিডারশিপ, আমি কোয়ালিটি আমি ডেমনস্ট্রেট করছি। এই জিনিসগুলো তো কোথাও নাই, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে, বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে, তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে। আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশনে কাজ করছে, হ্যাঁ, খুঁজে এনজিও। আমি একটা খুব সমালোচনাই করতে চাই প্রফেসর ইউনূসের স্ত্রীর একজন ডাক্তার আছেন, ডাক্তার বিধান,
ওনাকে এনে উপদেষ্টা বানাই দিচ্ছেন প্রফেসর ইউনূস, এটা পুরস্কার। হ্যাঁ, তারপরে ধরেন এই যে বশির সাহেব, উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা, এই ব্যবসার 60% বেশি এই দুইজন মিলে ব্যবসা করেন, এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে। সো এটা তো উনি করতে পারেন না, এমনিতেই করতে পারেন না। এই দেশে হলে, ইউরোপে হলে পাটের ব্যবসা আছে, ওকে পাট মন্ত্রণালয় জিন্দিগিতে দিত না। কিন্তু এটা নিয়ে আর কি বলবো, উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছা মতো হচ্ছে, যার যা খুশি, যে যেভাবে লবি করতে পারতেছে প্রফেসর ইউনূসের সাথে সেই ঢুকাই দিচ্ছে, যে লবি করতে পারতেছে, দেখাইতে পারতেছে সেই ঢুকাই দিচ্ছে, যার কানেকশন আছে সেই ঢুকাই দিচ্ছে। আর কি বলবো, মানে উপদেষ্টা পরিষদ এটা একটা সার্কাস হয়ে গেছে। আর কাজ পারে না তো, কেউ কাজ পারে না। কাজ যে পারে না এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? কারো কোনো ভিজিবল কোনো রেজাল্ট নাই। জিনিসপত্র ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কি বাংলাদেশের উপর কোনো ধরনের স্যাংশন অথবা নিষেধাজ্ঞা, যেটাকে আমরা বলি, সে ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারেন? এই আলোচনাটা এসেছে এই কারণে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ভারতীয়রা আছে অথবা আমেরিকান হিন্দু যাদেরকে বলা হয়, তারা যারা আছে তাদের মধ্য থেকে, আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এ ধরনের একটা দাবি উঠেছে। এবার সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে আমেরিকান হিন্দুরা কিন্তু ট্রাম্পকে একচেটিয়া ভোট দিয়েছেন। বলা হয়ে থাকে আমেরিকান হিন্দু ওখানে যা আছে তার 80% এবার ট্রাম্পকে ভোট দিয়েছে, এবং তাদের ভোটটা কনফার্ম করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের দিওয়ালি উৎসব উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছিলেন, এবং সে বার্তায় হিন্দু কমিউনিটির কথা, হিন্দু কমিউনিটির অধিকারের কথা, হিন্দু নির্যাতন যারা করছে তাদের ব্যাপারে কিছু বক্তব্য উনি দিয়েছিলেন। এবং তখন হিন্দু নির্যাতনকারী হিসাবে উনি বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে বাইডেন সরকার এটা হতে দিয়েছে, বাংলাদেশে নাকি বাংলাদেশের হিন্দুদের উপর নাকি দলবদ্ধ হামলা হচ্ছে, দাঙ্গা হচ্ছে, এরকম। সে কথাগুলো আমাদের পক্ষ থেকে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রে আমাদের যারা প্রতিনিধি আছেন, সরকারের প্রতিনিধি, তাদের পক্ষ থেকে, এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যথাযথ সঠিক তথ্যটা সরবরাহ করা হয় নাই, উনি ভুল তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন। আচ্ছা, আমি যদি ধরে নেই উনি ভুল তথ্যের উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা দিয়েছেন, তখন কিন্তু অবধারিতভাবে প্রশ্নটা আসবে, এই ভুল তথ্য ওনাকে কে সরবরাহ করলো, কে? এখন যেন বোঝা যাচ্ছে যে এটা সরবরাহ সম্ভবত করেছে যে আমেরিকার যারা হিন্দু কমিউনিটি আছে তারা। কেন বললাম? যে পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে, এটা আজকেই ওনাদের এনডিটিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা, যে তারা এখানে বলছে, আমি এই নিউজটা শিরোনামটা আপনাদের পড়ে শোনাই, ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশনস এগেইনস্ট বাংলাদেশ। মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেজন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে। কেন? এই নিউজটা ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নাম হলো ডক্টর ভারত বড়াই। এই ভদ্রলোক ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা। তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ শুরু করে দিবে, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটাই তাদেরকে নাকি, মানে যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে। এখন এটা নিয়ে তারা ইন দ্য মিন টাইম বেশ ভালোভাবে কাজও শুরু করেছে কিন্তু, এবং সেখানে উনি স্পষ্টভাবে এটাই বলেছেন যে
মানে অনেকগুলো কথাই আছে, আমি সবগুলি আপনাদেরকে পড়ে আপনাদেরকে ক্লান্ত করতে চাই না। কেবল একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি পোশাক রপ্তানিটা বন্ধ হয়ে যায়, এবং পোশাক রপ্তানি একটা বড় অংশ কিন্তু আমেরিকায় যায়, যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি? তার ভাষ্য অনুযায়ী 80% ব্যবসায়ী বাংলাদেশের হয় এই পোশাক রপ্তানি থেকে, পোশাক শিল্প থেকে। এবং একটা বড় কথা ডক্টর ভারত বড়াই বলেছেন, সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটা দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার, মানে পাপেট গভর্নমেন্ট, উনি এভাবে উল্লেখ করেছেন। এটা আসলে কন্ট্রোল করছে মিলিটারিটা। এবং উনি বলছেন যে মানে আমি ওনারটা পড়ে শোনাই আপনাকে, ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি। মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে। আসলে এই কথাগুলো বলা হয় কেন? এই কথাগুলো বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য। মানে আমেরিকান গভর্নমেন্ট যদি আমেরিকান গভর্নমেন্ট যদি বলা হয় যে অমুক দেশটাতে আসলে কোনো ধরনের ডেমোক্রেসি নাই, গণতন্ত্র নাই, এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে, সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার, এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিরা আছেন তিনি যদি একটু মাথা মোটা টাইপের লোক হন তাহলে কিন্তু ওনারা একটা বড় ধরনের অ্যাকশনে চলে যেতে পারে। ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন, কিন্তু তার একটা সিদ্ধান্ত তো গুরুত্বপূর্ণ। শুধু আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট উনি যদি সিদ্ধান্ত নেন সেটা আমাদের বিপক্ষে যাবেই। এবং কেবল তাই না, এই মিস্টার ভারত বড়াই কিন্তু এখানেই থামেননি। তিনি একই কথা বলেছেন যে বাংলাদেশ যদি হিন্দুদেরকে হয়রানি করা অব্যাহত রাখে ভারতেরও উচিত হবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া। কারণ উনি ইংরেজিতে কি বলেছেন আপনারা দেখুন, আমি এটা দিয়ে দিচ্ছি পাশে। তো সবকিছুর মূলে কি? সবকিছুর মূলে হলো যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার অব্যাহত থাকে তাহলে, বাট সেটা কি আছে আসলে? আমি কিন্তু বুঝি না। গত দুদিন ধরে আমাকে অনেকে একটা ভিডিও পাঠাচ্ছেন, সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি এটা কার ভিডিও, কি সমাচার। পরে দেখলাম একজন মহিলা কথা বলছেন, যে মহিলার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ড। এই তুলসী গ্যাবার্ডকে, এই তুলসী গ্যাবার্ড হলো যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নতুন হয়েছে, নতুন যে প্রশাসন আসতেছে ট্রাম্পের প্রশাসন, সেই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির উনি হবেন পরিচালক। এই তুলসী গ্যাবার্ড কিন্তু হিন্দু। এখন এই তুলসী গ্যাবার্ডের যে ভিডিওটা আমি দেখেছি সেখানে উনি কিছু কথা বলেছেন। সেই ভিডিওতে তুলসী গ্যাবার্ড বলেছেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে। মানে এই ধরনের আরো অনেক কথা আছে, আমি একটা লাইন কেবল পড়ে শোনালাম। তার মানে ওনার কথা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হিন্দুদের বিরুদ্ধে টর্চার হচ্ছে, হিন্দুদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে, এটা দেখে ওনার হৃদয় ভেঙে গেছে। ইন্টারেস্টিং হলো এটা তুলসীর একটা পুরনো ভিডিও, অনেক পুরনো, 2021 সালের ভিডিও। এবং 2021 সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে কিছু সহিংসতা হয়েছিল, এবং সেই সহিংসতার ভিডিওগুলো দেখেই উনি এই কমেন্টটা করেছিলেন, এবং সেই কমেন্টটা প্রচারিত হয়েছিল। 2021 সালে ক্ষমতায় কে ছিল? 2021 সালে ক্ষমতায় খুব দুর্দণ্ড প্রতাপে ছিলেন শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের সময়কার একটা ঘটনার প্রেক্ষিতে তুলসী গ্যাবার্ডের দেওয়া এই বক্তব্যকে যদি কেউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার বক্তব্য হিসাবে চালিয়ে দিতে চান তাহলে তো মহা ঝামেলা। এবং যদি এটাকে চালিয়ে এক ধরনের মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে, এক ধরনের আবহ তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক এই দাঙ্গাগুলি চলছে অথবা সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এবং সেটা নিয়ে মার্কিন প্রশাসনের সম্ভাব্য কর্মকর্তা উদ্বিগ্ন, এটা বলে যদি কেউ দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চায় অথবা বিদেশের কাউকে প্রভাবিত করতে চায়,
সেটাও কিন্তু একটা বড় ধরনের অশনি সংকেত। এটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন। কাজে এই ষড়যন্ত্র নানাভাবে চলতে থাকবে। আমার কাছে, আমি সত্যি কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলি, এই তুলসী গাবাটের ভিডিওটা আমাকে একজন আওয়ামী লীগের নেতা পাঠিয়েছেন। কি বলবেন? তারা তো নিশ্চয়ই হয়তো আমাকে পাঠিয়েছেন, নিশ্চয়ই আরো অনেককে পাঠিয়েছেন, লুকিয়ে আছে, কোথায় আছেন আমি জানি না, বাট আমাকে এটা পাঠিয়েছেন। তো অনেকে পাঠিয়েছেন, মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হতে পারে, এবং তারা হয়তো বিদেশেও পাঠিয়েছেন। এভাবেই কিন্তু চলে। এই বিষয়গুলোকে ভালো বলার কোনো সুযোগ নেই, কিন্তু প্রশ্ন হলো এগুলো তো চলতেই থাকবে। আবার ওদিকে হিন্দু কমিউনিটির লিডাররা তারাও তাদের প্রভাব বিস্তার করতে থাকবে। তো আমার কথাটা হলো কি, এগুলো চলবে, কিন্তু আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করবো? প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন, এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।